আসসালামু আলাইকুম। আজ আমরা তাপ চ্যাপ্টারের রিভিশন ক্লাস করব। আমরা তাপ চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আজকে আলো হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের সামনে এক্সাম রয়েছে, সেই জন্য আমি ভাবলাম যে আলো চ্যাপ্টার শুরু না করে তাপ চ্যাপ্টারটা একবার রিভিশন করে দিই প্রথম থেকে। কেমন? তাহলে আমরা শুরু করি। প্রথমেই তাপ, তাপের সংজ্ঞা। তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে বস্তু শীতল হয়ে ওঠে। ঠিক আছে? তাপের একক কি? তাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, এসআইতে জুল, আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক কি? 1 ক্যালোরি মানে হচ্ছে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, আর 1 জুল মানে 1 জুল 1 জুল সমান হচ্ছে 0.24 এত ক্যালোরি। হলো। তাপের সাথে সাথে কি চলে আসে? তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা এর অপর নাম কি? উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা কি? তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা ঠিক করে দেয় যে বস্তু তাপ নেবে না ওই বস্তুটা অন্য কোনো বস্তুকে তাপ দেবে। তাই তো? তাহলে তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা। তাপমাত্রার একক কি? একক কি? এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেলভিন। কেলভিন এটাকে কে দিয়ে লেখা হয়। আর একটা সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস একে কিভাবে লেখা হয়? ডিগ্রি সি। এইভাবে লেখা হয় ডিগ্রি সেলসিয়াসকে। আচ্ছা, তাপমাত্রা মাপার আরো একটা একক আছে। তাপমাত্রা মাপার এই দুটো একক ছাড়া আরো একটা একক রয়েছে, যেটাকে আমরা বলি আচ্ছা, ওটা একটু পরে বলছি। আর তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। যন্ত্রটার নাম কি? থার্মোমিটার। যন্ত্র হচ্ছে থার্মোমিটার। আর তাপমাপা যন্ত্রের নাম কি? তাপমাপা যন্ত্রের নাম হচ্ছে, এইটাই পাশে লিখে দিচ্ছি কেমন। তাপমাপা যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। এই ক্যালোরির সাথে মনে রাখবে ক্যালোরি, তার সাথে মনে রাখবে ক্যালোরি মিটার। এটা হচ্ছে তাপ মাপার যন্ত্রের নাম। আচ্ছা, তাহলে তাপ আর তাপমাত্রার মধ্যে কি কি পার্থক্য হলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, যে তাপ আর তাপমাত্রা দুটো একই রাশি নয়। তাপ আলাদা জিনিস, তাপমাত্রা আলাদা জিনিস। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি। এটা হচ্ছে এক প্রকার শক্তি। আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। এটা কি? এটা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। বস্তুর তাপীয় অবস্থা হয়েছে। দেখো, তাপ কিসের জন্য তৈরি হয়? তাপ, তাপের ফলে কি হয়? তাপ যখন বস্তুতে তাপ দেওয়া হয় তখন বস্তুটার তাপমাত্রা বাড়ে। তাহলে এই যে তাপমাত্রাটা বাড়ছে তার কারণ কি? তাপ। তাহলে তাপ হচ্ছে তাপমাত্রার কারণ, আর তাপমাত্রা হচ্ছে তাপের ফল। যখন পার্থক্যগুলো লিখতে হয় তখন কিভাবে লিখবে? একদিকে দিলে হেডিং লিখতে হয় তাপ ও তাপমাত্রা পার্থক্য। এটা তাপ, এটা হচ্ছে তাপমাত্রা।
তাহলে এখানে লিখছো 1 নম্বর হচ্ছে তাপ হলো এক প্রকার শক্তি, তাপমাত্রা হচ্ছে, এটা হচ্ছে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। 2 নম্বর পার্থক্য কি হলো? 2 নম্বর হলো তাপ হচ্ছে তাপমাত্রার কারণ, তাপমাত্রার কারণ কে? তাপ। তাহলে তাপ হলো তাপমাত্রার কারণ। আর তাহলে তাপমাত্রাটা কি হবে? তাপমাত্রা নিশ্চয়ই তাপের ফল। তাহলে তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রা হলো তাপের ফল। 3 নম্বর পার্থক্য কি হলো? 3 নম্বর পার্থক্যগুলো যন্ত্র দিয়ে দেবে। যন্ত্র, তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার। ঠিক আছে। 4 নম্বর পার্থক্য কি হচ্ছে? এককগুলো দিয়ে দাও। তাপের এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস একক ক্যালোরি। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, আর সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, হয়ে গেল 4টে পার্থক্য এখান থেকেই। আচ্ছা, এবার আসি তাপমাত্রা মাপার যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার কত প্রকার? থার্মোমিটার হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, তার আগে একটু বলে দিই যে যখন কোনো বস্তুতে তাপ দেওয়া হয় তাহলে বস্তুটার তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক আছে, বস্তুকে তাপ দিলে বস্তুর তাপমাত্রা বাড়তে থাকে, আর বস্তু থেকে যদি তাপ নিয়ে নেওয়া হয় তাহলে বস্তুটার তাপমাত্রা কমতে থাকে। আচ্ছা, এবার আসি তাপমাত্রাতে। তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার থার্মোমিটার কত ধরনের হয়? থার্মোমিটার হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, আর একটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটার কে আবিষ্কার করেন? সেলসিয়াস থার্মোমিটার তৈরি করেন বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস। কে তৈরি করেন? এটার আবিষ্কারক কে? আচ্ছা, এটার আবিষ্কারক কে? আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস। আন্দ্রে সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেল কে তৈরি করেন? ফারেনহাইট স্কেলের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানীকে গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট। সেলসিয়াস স্কেল আবিষ্কার করছেন বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেল তৈরি করছেন, ফারেনহাইট থার্মোমিটার তৈরি করছেন বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক কত? সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক পড়েছি 0 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে কি বলা হয়? প্রাথমিক অন্তর। প্রাথমিক অন্তর। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? 100 মাইনাস 0 মানে হচ্ছে 100। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর ঊর্ধ্ব মাইনাস নিম্ন কত? প্রাথমিক অন্তর 100। ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 212 মাইনাস 32
সমান 180 হলো। তাহলে এই দুটো স্কেল সম্পর্কে আমাদের মোটামুটি হয়ে গেল। আবিষ্কারক হচ্ছেন সেলসিয়াস স্কেল তৈরি করেন আন্দ্রে সেলসিয়াস, বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস। ফারেনহাইট স্কেল তৈরি করেন গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর 100, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর 180। আচ্ছা, নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হয়েছে। তাহলে বরফ গলে জলে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। আর যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়, এটাই কি হচ্ছে? জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। এই উষ্ণতাটাই জল ফুটে বাষ্প তৈরি হচ্ছে। কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাহলে এইটাকে বলা হয় জলের স্ফুটনাঙ্ক। এটাকে বলা হয় জলের স্ফুটনাঙ্ক। জলের স্ফুটনাঙ্ক। আর জল বরফ কত উষ্ণতায় গলছে? বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এটাকে বলা হয় বরফের গলনাঙ্ক। যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হতে শুরু করে তাকে বলা হয় বরফের গলনাঙ্ক, সেই উষ্ণতাটাকে। হলো। ফারেনহাইট স্কেলের ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি? সেলসিয়াস স্কেলকে আমরা কি দিয়ে লিখি? সি দিয়ে। সেলসিয়াস স্কেলকে আমরা কি দিয়ে লিখি? সি দিয়ে। আর ফারেনহাইট স্কেলকে লিখবো এফ দিয়ে। যদি এটা হয় তাহলে আমরা জানি C/5 সমান F - 32/9। এটা বা এইভাবেও করেছো, 9C/5 সমান হচ্ছে F - 32। এটাও হবে, এটা বললেও হবে, এটা বললেও হবে, ঠিক আছে? যার যেটা ইচ্ছা বলবে। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক C/5 সমান F - 32/9 বা 9C/5 সমান F - 32। ওকে। আচ্ছা, এর পরের পার্টে চলে যাই। আচ্ছা, এরপর আসি তাপ প্রয়োগ। তাপ প্রয়োগের প্রভাব। এক টুকরো বরফকে যখন তাপ দেওয়া হয়, যদি তাপ দেওয়া হয় বরফ প্লাস তাপ, যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা গলে জলে পরিণত হয়। এই জলকে যদি আবার তাপ দেওয়া হয় তাহলে সেটা ফুটে বাষ্পে পরিণত হয়। দাঁড়াও, একটু এদিক থেকে লিখি। বরফ, তাকে তাপ দেওয়া হচ্ছে প্লাস তাপ, এটা তাপের চিহ্ন, ত্রিভুজ চিহ্নটা তাপের চিহ্ন। বরফকে তাপ দেওয়া হলে সেটা জলে পরিণত হচ্ছে। আর জলকে যদি আবার তাপ দেওয়া হয় তাহলে সেটা ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। একইভাবে যদি বাষ্প থেকে তাপ বের করে নেওয়া হয় তাহলে জলে পরিণত হবে। জল থেকে যদি তাপ বের করা হয় তাহলে সেটা বরফে পরিণত হবে। আচ্ছা, জলকে তাপ দেওয়ার ফলে সেটা কিসে পরিণত? বরফকে তাপ দেওয়ার ফলে সেটা জলে পরিণত হলো। এই ঘটনাটাকে বা এই ঘটনাটাকে কি বলবো? গলন। কঠিন পদার্থ তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ গলে তরলে পরিণত, এটা কি কঠিন, এটা তরল। তরল আর এটা বাষ্প বা গ্যাসীয়। তাহলে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ গলে তরলে পরিণত হচ্ছে। এই ঘটনাটা কি বলবো? ঘটনাটাকে বলবো গলন। একইভাবে তরল পদার্থকে তাপ দেওয়ার ফলে
সেটা কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। এই ঘটনাটাকে কি বলবো? বাষ্পীভবন। বাষ্পীভবন। তরল পদার্থ তাপ প্রয়োগের ফলে বাষ্পে পরিণত হয়, এই ঘটনাটা বাষ্পীভবন। একইভাবে যদি উল্টো প্রসেসে আসা হয়, তাহলে বাষ্প থেকে বা গ্যাস থেকে যদি তাপ বের করে নেওয়া হয়, মাইনাস তাপ যদি করা হয়, যদি তাপ বের করে নেওয়া হয়, তাহলে সেটা বাষ্পটা আবার তরলে পরিণত হবে। এই ঘটনাটাকে কি বলবো? এই ঘটনাটাকে বলবো ঘনীভবন। তাপ নিষ্কাশনের ফলে, তাপ বের করে নেওয়ার ফলে গ্যাসীয় পদার্থটা বা বাষ্প তরলে পরিণত হয়, এই ঘটনাটাকে বলবো ঘনীভবন। আবার তরল থেকে যদি তাপ বের করে নেওয়া হয়, তাহলে সেটা আবার কিসে পরিণত হবে? কঠিনে পরিণত হবে। এই ঘটনাটাকে বলবো কঠিনীভবন। কঠিনীভবন হয়েছে। তাহলে এই যে বরফ গলে জলে পরিণত হচ্ছে, এটা কোন উষ্ণতা হয়? এটা হয় 0°C উষ্ণতায়। বরফ গলে জলে পরিণত হয় কোন উষ্ণতায়? 0°C উষ্ণতায়। এটাকে বলা হয় বরফের গলনাঙ্ক। এই উষ্ণতাটা কি বলবো? বরফের গলনাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয়, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলবো বরফের গলনাঙ্ক। আর এই যে জলটা ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, জলটা ফুটে বাষ্পে পরিণত হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? 100°C উষ্ণতায়। 100°C উষ্ণতায়। এই উষ্ণতাটাকে বলবো বরফের জলের স্ফুটনাঙ্ক। এই উষ্ণতাটাকে কি বলা হয়? জলের স্ফুটনাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়, সেই উষ্ণতাটাকে বলা হয় জলের স্ফুটনাঙ্ক। তাহলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। আচ্ছা, বরফ যখন জলে পরিণত হয় তখন উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কিন্তু বরফ তাপ গ্রহণ করে। এখানে তাপ দেওয়ার ফলে, এখানে যদি বরফকে তাপ দেওয়া হয় তাহলে সেটা জলে পরিণত হচ্ছে, কিন্তু উষ্ণতা বরফ এবং জল উভয়েরই থাকে 0°C। তাহলে বরফ তাপ গ্রহণ করছে, কিন্তু তার তাপমাত্রা বাড়ছে না। তাহলে এই তাপটা কোথায় চলে যাচ্ছে? এই তাপটা বরফের মধ্যেই লুকিয়ে পড়ে, তাই না? বরফের মধ্যেই হারিয়ে যায়। একে বলা হয় লীন তাপ বা লুক্কায়িত তাপ। তাহলে লীন তাপের ফলে বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। কেমন? লীন তাপে কি হয়? লীন তাপের ফলে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না। কিসের হয়? উষ্ণতার পরিবর্তন হয় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। অবস্থার পরিবর্তন হয়। কেমন? তাহলে লীন তাপের ফলে বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় আছে। বরফ হলে কঠিন থেকে তরলে যায় 0°C, আর যদি জল হয় তাহলে 100°C উষ্ণতায় জল থাকে, আবার যেটা বাষ্প হয় সেটাও 100, কিন্তু লীন তাপের মানটা আলাদা হয়। 1 গ্রাম বরফ, এটা মুছছি এবার। 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হতে
কত লিন তাপের প্রয়োজন? 80 ক্যালোরি লিন তাপের প্রয়োজন। 80 ক্যালোরি লিন তাপের প্রয়োজন। এটাকে কি বলি? বরফ গলনের লিন তাপ। ঠিক আছে, বরফ গলনের লিন তাপের মান কত? বরফ গলনের লিন তাপ কত? লিন তাপ 80 ক্যালোরি। কত গ্রামে? প্রতি গ্রামে, তাই তো? অর্থাৎ 1 গ্রামে কত ক্যালোরি দরকার? 80 ক্যালোরি। বরফ গলনের লিন তাপের মান কত? 80 ক্যালোরি প্রতি গ্রাম। একইভাবে 1 গ্রাম জল 1 গ্রাম বাষ্পে পরিণত হতে কত তাপ নেয়? 537 ক্যালোরি লিন তাপ নেয়। এত ক্যালোরি লিন তাপ নেয়। তাহলে জলের বাষ্পীভবনের লিন তাপ কত? এটাকে বলা হয় জলের বাষ্পীভবনের লিন তাপ। জলের বাষ্পীভবনের লিন তাপ কত? 537 কত প্রতি গ্রামে? 537 ক্যালোরি পার গ্রাম। 537 ক্যালোরি প্রতি গ্রামে। ওকে, তাহলে যদি বলি যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়, তাহলে তোমাকে বলতে হবে কি যে 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। কোন উষ্ণতায়? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই 1 গ্রাম জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। আচ্ছা, আবার কি যদি বলি যে জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়, তার মানে হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জল এই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই 1 গ্রাম বাষ্পে পরিণত হতে বাইরে থেকে 537 ক্যালোরি তাপ নেবে, বা বাইরে থেকে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হলো। আচ্ছা, দুটো দিয়েই সংজ্ঞাতে বলে রাখতে হবে প্রথমেই যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপে। যা কিছু ঘটনা ঘটছে সবই প্রমাণ বায়ুমণ্ডলের চাপে। কেমন? আর কি রয়েছে? আর তোমাদের রয়েছে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতিতে কি বলছি? যখন দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে নিয়ে আসা হয় তখন দুটো বস্তুর মধ্যে কি হয়? তাপের আদান প্রদান ঘটে। উষ্ণ বস্তু তাপ বর্জন করে আর শীতল বস্তু তাপ গ্রহণ করে। এই তাপ আদান প্রদানের প্রক্রিয়া কতক্ষণ চলতে থাকে? এই তাপ আদান প্রদানের প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের বস্তু দুটির তাপমাত্রা সমান হয়। ক্যালোরিমিতির মূলনীতি। শুধু রাশিমালাটা লিখে দিচ্ছি যে যখন দুটো বস্তু তাপমাত্রা সমান হয়ে যায় তখন উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এখানে লিখতে হবে তাপীয় সাম্যাবস্থায়। দাঁড়া, আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি এক মিনিট। তাপীয় সাম্যাবস্থায় অর্থাৎ ওই যে বলছি যে যখন দুটো বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কতক্ষণ চলতে থাকবে? ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না বস্তু দুটোর তাপমাত্রা সমান হয়। এগুলো আগের ক্লাসে হয়ে গেছে। তাহলে যখন বস্তু দুটির তাপমাত্রা সমান হয়ে গেল তখন তাকে বলা হয় সাম্যাবস্থা। কেমন? তাহলে কোন সাম্যাবস্থা? তাপ বস্তুটির তাপমাত্রা সমান হচ্ছে, সেই জন্য বলা হয় তাপীয় সাম্যাবস্থায়। অর্থাৎ দুটো বস্তুর তাপমাত্রা যখন সমান হয়ে যায় তখন কি হয়? তখন তার মানে কি যে উষ্ণ বস্তু যতটা তাপ বর্জন করলো শীতল বস্তু ততটা তাপই গ্রহণ করলো।
কেমন? তাহলে তাপীয় এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতির মানে শেষ সমীকরণ, যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমানে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। ক্যালোরিমিতির মূলনীতির ডিটেলসে একটা ক্লাস নিয়ে আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, একবার দেখে নেবে দরকার হলে। শুধু এই সমীকরণটা সেখানে বলিনি, আজ এখানে বলে দিলাম। ঠিক আছে, তাহলে মোটামুটি সব কভার করে ফেললাম। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।